এই রাজ্যের তৃণমূল সরকারের যিনি প্রধান তিনি একটি ঘোষণা করেছেন। তিনি বলেছেন যে পরিযায়ী শ্রমিকরা ফিরে এলে তাদের এককালীন ৫,০০০ টাকা আর প্রত্যেক মাসে ৫,০০০ টাকা করে নাকি তাদের ভাতা দেওয়া হবে। আমরা জানি যে করোনার সময় এই পরিযায়ী শ্রমিক যারা ছিলেন তাদেরকে যখন ফিরিয়ে আনার জন্য ভারত সরকার বিভিন্ন প্রদেশে বিভিন্ন রাজ্যে ট্রেন পাঠানোর বন্দোবস্ত করেন এবং ট্রেনে করে শ্রমিকদের ফিরিয়ে আনার কথা বলা হয়েছিল, তখন সেটাকে খুব ন্যাক্কারজনকভাবে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে ওটা আসলে করোনা এক্সপ্রেস, ওই এক্সপ্রেস ট্রেনগুলোর কোনো দাম নেই। যিনি এরকমভাবে কটাক্ষ করেছিলেন তিনি আজকে এই ভোটের মুখে তাঁর হিসেব অনুযায়ী 22,40,000 শ্রমিককে, পরিযায়ী শ্রমিককে ৫,০০০ টাকা করে এককালীন ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছেন। ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ প্রদেশের তরফ থেকে আমাদের প্রশ্ন খুব পরিষ্কার। পরিযায়ী শ্রমিকদের মুখ্যমন্ত্রী তার তহবিল থেকে, রাজ্যের তহবিল থেকে টাকা দেবেন, তাতে আমাদের কোনো অসুবিধে নেই, কিন্তু আমরা সেটাকে স্বাগত জানাতে পারতাম। মুশকিলটা হচ্ছে যে এটা আমরা মনে করছি এই শ্রমশ্রী প্রকল্পটি পুরোপুরি একটি ধাপ্পাবাজি। প্রথমত, এই টাকা কোথা থেকে দেওয়া হবে, এই টাকা কোন বাজেটে অ্যালোকেশন হয়েছে, এই 22,40,000 শ্রমিকের যে কথা ওনারা বলেছেন, আমাদের তার হিসেবে পরিযায়ী শ্রমিকের সংখ্যা অন্য অন্য প্রদেশে যারা বাংলা থেকে গিয়েছেন, এখানে কোনো কাজ না পেয়ে, কোনো চাকরির কোনো বন্দোবস্ত নেই, শিক্ষার কোনো বন্দোবস্ত নেই, সেরকম জায়গায় ওনারা যে সংখ্যা দিচ্ছেন, যে স্ট্যাটিস্টিক্স ওনারা দিচ্ছেন, আমরা বলছি এটা প্রায় 40 লক্ষের কাছাকাছি। এই 40 লক্ষ মানুষ যারা বাইরে আছেন, এখানে কোনো চাকরি না পেয়ে বাইরে গিয়েছেন, 30-40 হাজার টাকা মাইনের চাকরি করছেন অন্য অন্য প্রদেশে, তারা হঠাৎ 5,000 টাকার জন্য কেন যে ছুটে আসবেন এই রাজ্যে 40,000, 50,000, 30,000-এর চাকরি ছেড়ে, সেটাও আমাদের ভাবতে হবে। কিছুদিন আগেই রাজ্য সরকার এই ক্লাবগুলোর জন্য প্রায় 450 কোটি টাকার ভাতা ঘোষণা করেছেন এককালীন, মানে সেই নিলাম করার মতন করে। আমাদের কথা হচ্ছে তার উপরে বলছেন যে দুয়ারে সরকার প্রকল্পের মতন এখন পাড়ায় সমাধান, তাতেও 8,000 কোটি টাকা ব্যয় করে ফেলবেন এনারা। এরই পাশাপাশি একটি বেসরকারি সংস্থা আইপ্যাককে দিয়ে বিভিন্ন জায়গায় সমীক্ষা ইত্যাদি হয়েছে, যাতে কিনা সরকারি টাকার 9-6 চলছে। আমাদের পক্ষ থেকে আমরা সোজাসুজি প্রশ্ন রাখছি, ভাতা দেবে ভালো কথা, কিন্তু কতজনকে দেবে? আমরা তো চাই ভাতা দেওয়া হোক, কিন্তু এই 22,40,000 ওনাদের হিসেব, আমাদের হিসেবে 40 লক্ষ, এদের মধ্যে কে পরিযায়ী শ্রমিক, কে পরিযায়ী শ্রমিক নন, সেটা কিভাবে নির্ধারিত হবে? পরিযায়ী শ্রমিকদের দেবার নাম করে যে তৃণমূলের পার্টির ক্যাডারদের কাছে এই সরকারি টাকা পৌঁছে দেওয়া হবে না, আমার আপনার জনগণের ট্যাক্সের টাকা, তার নিশ্চয়তা কি আছে? কোন খাত থেকে কত টাকা বরাদ্দ হবে? এই বাজেট বহির্ভূত টাকা, বাজেটে তো কোথাও এরকম কথার উল্লেখ ছিল না। পরিযায়ী শ্রমিকরা তখনও ছিলেন, তখনও বিভিন্ন জায়গায় অনেক সমস্যা ছিল, এমনকি করোনার সময় সমস্যা ছিল। তারপরে যে বাজেটগুলি হয়েছে তাতেও তো কোথাও বলা হয়নি। প্রপার অডিট, পরিযায়ী শ্রমিক যে আছেন কোন প্রকল্পের মাধ্যমে সেই অডিট হচ্ছে, এছাড়াও বুঝতে হবে যে পরিযায়ী শ্রমিকের মাপকাঠি কি। যিনি এখানে বসে আছেন, কোনোদিন ব্যাঙ্গালোর থেকে ঘুরে এসেছেন, এখানে বসে টিএমসি করেন এবং এলাকার শাসন যারা করেন টিএমসির নেতারা তাদের সঙ্গে থাকেন, বছরে 1-2 বার বেড়াতে যান, তিনি পরিযায়ী শ্রমিকের মর্যাদা পেয়ে যাবেন।
যিনি এখানে অন্যভাবে টাকা রোজগার করেন, সরকারি টাকা নয় ছয় করার ব্যবস্থার সঙ্গে যিনি যুক্ত, প্রাতিষ্ঠানিক দুর্নীতিগুলির সঙ্গে যিনি যুক্ত, তিনিও তাহলে পরিযায়ী শ্রমিকের মর্যাদা পাবেন। তাহলে মাপকাঠিটা কি? কোন কোন জীবিকাগুলির ক্ষেত্রে টাকা দেওয়া হবে? আমরা জানি যারা হাউসকিপার, যারা বিভিন্ন রকম সহায়ক পদে কাজ করেন, মূলত মহিলারা বাইরের রাজ্যগুলিতে, তাদের কিভাবে ঠিক করা হবে? রিক্সা চালক বাংলা থেকে ওখানে চলে গেছেন, কিভাবে তাদের ঠিক করা হবে? যেসব নিবন্ধিত শ্রমিক মানে নন যারা, তারাও তো পরিযায়ী শ্রমিক, তারাও তো চলে গেছেন। ভাতা যদি দিতে হয় তাদেরকেও দিতে হবে, আমাদের দাবি। কিন্তু সেটা কিভাবে করা হবে সেটা আমাদের জানাতে হবে। আবাস যোজনার টাকা, আমফানের টাকা যেভাবে লুট হয়েছে সেভাবে লুট হতে দেওয়া যাবে না। একদিকে সরকার দাঁড়িয়ে বলবে ডিএ বাড়াতে পারবো না যারা স্থায়ী কর্মচারী, অন্যদিকে সরকার পরিযায়ী শ্রমিকদের টাকা দেওয়ার নাম করে সরকারি কোষাগার থেকে কোটি কোটি টাকা নয় ছয় করবেন। এটা ভারতীয় জনতা পার্টি হতে দেবে না। এইভাবে আমরা মনে করি না যে প্রকৃত পরিযায়ী শ্রমিকদের কাছে টাকা গিয়ে পৌঁছচ্ছে। আমরা চাই, আবারও বলছি, সমস্ত পরিযায়ী শ্রমিক তারা যদি সরকারি প্রকল্পে এরকম কোনো একটি ভাতা আসে আমরা তাকে স্বাগত জানাবো। কিন্তু বলতে হবে যে এই পরিযায়ী শ্রমিকের নামে কার কার কাছে কত কত টাকা কিভাবে যাবে, এই বিষয়টা যতক্ষণ না পরিষ্কার হচ্ছে ততক্ষণ আমরা এই শ্রমশ্রী প্রকল্প যেটা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন তাকে ধাপ্পাশ্রী প্রকল্প বলেই মনে করব। কেননা আমরা মনে করি না যে 30,000 টাকা বা 40,000 টাকার একটা রোজগার ছেড়ে মানুষ ট্রেনে করে চলে আসবে এখানে আসবে 5,000 টাকা নিতে। আমাদের বদ্ধমূল ধারণা যে ভোটের আগে ঘুষ দেওয়ার মতন করে এই সরকার এই কাজটি করছেন। সরকার চাইছে যে ভোটের সময় পরিযায়ী শ্রমিকরা আসবেন, তাদের যাতায়াতের খরচের মতন করে এই এককালীন টাকাটা দেওয়া হচ্ছে 5,000 টাকা, এবং এটাও এক ধরনের ভোটকে প্রভাবিত করার তৃণমূলী অপচেষ্টা, সরকারি কোষাগারকে শূন্য করে বিলুপ্ত করে। আমরা প্রকৃত পরিযায়ী যারা শ্রমিক তারা ভাতা পান, দরকার হলে তারা এর থেকে বেশি ভাতা পান, তাদের জন্য নির্দিষ্ট বাজেট অ্যালোকেশন হোক এবং সেই অ্যালোকেশন অনুযায়ী কাজ করা হোক। এ রাজ্যে যারা চলে আসবেন তারা 5,000 টাকা নিয়ে কেন বাঁচবেন? এই মুহূর্তে বাজারের যা অবস্থা তাতে মাসিক 5,000 টাকায় কার কোন কাজ হতে পারে? কে কত পয়সা, কে সংসার চালাতে পারে? যে সংসারে 5 জন লোক, তাকে যদি মাসে আপনি 5,000 টাকা দেন, আমি তৃণমূল কংগ্রেস, এই তৃণমূল সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রশ্ন রাখছি, যারা এই কথা ঘোষণা করেছেন তারা এই ভাতার কথা 5,000 টাকা শ্রমিকদের জন্য, তাদের কালকে থেকে বা আগামী মাস থেকে যদি 5,000 টাকায় 5 জনের সংসারকে চালাতে বলা হয়, যদি 2 জনের সংসারকে চালাতে বলা হয়, ওনাদের তো ঘন্টা চলবে না, মাস তো দূরের কথা। তারা তাহলে 5,000 টাকা দিয়ে মিথ্যে প্রলোভন এবং মিথ্যে কথা পরিযায়ী শ্রমিকদের নামে টাকা উঠিয়ে নিজেদের ক্যাডারদের ভূত ভোজনের ব্যবস্থা করা হচ্ছে। আমরা এর বিরোধিতা করছি এই জন্য নয় যে টাকা আমরা দিতে চাই না তা নয়, বা টাকা দিলে আমাদের আপত্তি আছে, টাকা দিন, কিন্তু নির্দিষ্ট প্রকল্প আনতে হবে। এবং এই টাকা আমরা মনে করছি না খুব একটা সাফিসিয়েন্ট টাকা, যেটা কিনা রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে। সুতরাং শ্রমশ্রীর নামে এই ধাপ্পাশ্রী প্রকল্প আমরা মনে করছি বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছে, মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, সরকারের কোষাগারকে ঘুরিয়ে লুট করার একটা ব্যবস্থা করা হচ্ছে, এবং অন্যান্য প্রকল্পের মতন যেগুলো স্থায়ী প্রকল্প সেগুলোকে বন্ধ করে দিয়ে এখন এই ঠিক ভোটের আগে এই ধরনের প্রকল্পগুলো আনা, ভোটারদের প্রলুব্ধ করা এবং ভোটকে প্রভাবিত করার একটি চক্রান্ত বলে আমরা মনে করছি। পরিযায়ী শ্রমিকদের বিষয়ে কেন্দ্রীয় সরকারকে রাজ্যপাল রিপোর্ট পাঠিয়েছেন, সেখানে 7 দফা সুপারিশ। দেখা যাচ্ছে যে গ্রামাঞ্চলে কাজের অভাব, মজুরির কম, সেটাও রাজ্যপাল উল্লেখ করেছেন। অর্থাৎ এই রাজ্যে পরিযায়ী শ্রমিকদের অবস্থা আরো খারাপ হচ্ছে এবং সেই কারণেই বাইরে মানুষজন যাচ্ছে রাজ্যপালের রিপোর্টে। একদমই তাই। আমার কথা হচ্ছে যে
প্রথম কথা, এখান থেকে 40 লাখ লোক পালিয়ে গেছে কেন? তারা কি কেউ সুখে থাকতে ভূতের কিলোয়? তারা হঠাৎ বাড়ি ছেড়ে, গ্রাম ছেড়ে, পাড়া ছেড়ে, পরিবার ছেড়ে, তার অসুস্থ বৃদ্ধ বাবা মাকে ছেড়ে, স্কুলে পড়া তাদের ছেলে মেয়েকে ছেড়ে, কেউ তাদের স্বামীকে ছেড়ে, কেউ তার স্ত্রীকে ছেড়ে, পরিবার পরিজন ভাই বোনকে ছেড়ে, তারা কেউ কেরলে, কেউ তামিলনাড়ুতে, কেউ হরিয়ানাতে, কেউ দিল্লিতে বা অন্যান্য, এমনকি নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুরেও প্রচুর পরিযায়ী শ্রমিক আছে। সিকিমে যে কোনো হোটেলে যদি আপনি যান, তাহলে সেখানে দরজা ঠেলে খুললেই দেখবেন কোনো না কোনো বাঙালি ছেলে বা অনেক ক্ষেত্রে মেয়েরাও তারা পরিষেবা সেবা দিচ্ছেন অড জবের, অর্থাৎ গ্লাস ধোয়া, গ্লাস আনা, বিছনার কাপড় বদলে দেওয়া, মানে বেড কভার, এইসব কাজ তারা করছেন। এবং যে পয়সা তারা ওখানে রোজগার করছেন, এখানে যদি ওই ধরনের কাজ করতে যান, প্রথমত কোনো কাজই নেই, দ্বিতীয়ত ওই ধরনের যদি কাজ করতে যান, তাহলে ন্যূনতম যে বেতন পরিকাঠামো এখানে বা ঘোষিত সরকারিভাবে বা বেসরকারিভাবে যেটা ফিক্সড করা আছে, সেটা অনেক কম। সেই জন্য তারা ওখানে যাচ্ছেন। আমরা তো বলছি এমন একটা কাঠামো ঘোষণা করা হোক, শুধুমাত্র বীরভূম থেকে মুড়ির টিন এলে হবে, শুধুমাত্র মাগুর মাছ ধরতে ধরতে 50 লাখ টাকা করে না 50,000 টাকা করে প্রত্যেক সপ্তাহে একজনই পেলে হবে সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী? আরো অনেকে পান। 5,000 টাকায় তো সংসার চলে না। সেই 5,000 টাকা দিয়ে মূর্খ বানাচ্ছেন কেন? আরো তো অপমান করছেন শ্রমিকদের। আজকে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক বৈঠক ছিল বারাসাত জেলা। সেখানে জ্যোতিপ্রিয় মল্লিককে বাড়তি গুরুত্ব দেওয়া হলো, তার সঙ্গে আলাদা করে কথা বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা এর আগে দেখেছি যে অনুব্রত মণ্ডল, তিনিও বিহার থেকে ফিরেছিলেন, তারপর তার গুরুত্ব বেড়েছে। জ্যোতিপ্রিয় মল্লিকের ক্ষেত্রেও একই ঘটনা। তৃণমূল কংগ্রেসের কি সাংগঠনিক বৈঠক? বাপরে, কাঁঠালের আমসত্ব, পেঁয়াজের পায়েস, পেঁয়াজের পরমান্ন, তারপরে কুঁজো চিত হয়ে শোয়া বা সজারুর হামাগুড়ি দেওয়া উল্টোভাবে, আরও যত রকমের হয় আর কি, সেই সবের সঙ্গেই তৃণমূলের সাংগঠনিক বৈঠক টৈঠক এইসব আলোচনা করা যেতে পারে। ওদের ব্যাপার। ওখানে কে কবার জেল খেটেছে তার উপরে ওদের নাম্বার ওঠে। কে কতদিন জেলে গেলেন, কার খাটের তলায় কি কি পাওয়া গেল, বান্ধবী, দেহরক্ষী, এসবের কথা বলে বারবার বলে মানুষকে আর বিব্রত করবো না। তারাও তো মানুষ, তারাও তো মানুষ। সত্যি কথা, মানবিক রূপ দেখে আমরা দেখুন যে এই তো আজকেই শুনছি কে নাকি বন্দুক নিয়ে ঘরে ঢুকে পড়েছে, কার বাড়ির ছোট্ট ছেলে। তা ছোট্ট ছেলেদের হাতেই এখন ঢাউস ঢাউস 5 ঘোড়া 6 ঘোড়া 8 ঘোড়া ব্যারেটো, তারা সব নিয়ে টিয়ে ঘুরছে। তো এইসব তো তৃণমূলের ঘনিষ্ঠ। তো ওখানে আজ এবারে বোধহয় জ্যোতিপ্রিয় বাবু আবার পাবেন, নাম্বার পাবেন, কিভাবে আরও ভোট চুরি করতে হবে, কিভাবে আরও ওই 75% সব এনে 75% অডিট করে কালীঘাটের টালির চালার নিচে পাঠিয়ে বাকি টাকা নিজেরা কাজে লাগাবেন। এরই প্র্যাকটিস হবে ওখানে। পশ্চিমবঙ্গে বন্ধ কলেজ অ্যাডমিশন, বেরোচ্ছে না জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের রেজাল্ট, কি বলবেন? এটা পুরোপুরি তোষণের রাজনীতি। সরকারকে কোথাও কোনো কোর্ট বলেননি যে ওবিসি নিয়ে এই ধরনের নোংরা রাজনীতি করতে। তোষণ করার জন্য প্রথা ভেঙে মুসলমান সম্প্রদায়ের একটি বড় অংশকে সিস্টেম বহির্ভূতভাবে ওবিসি এর মধ্যে ঢোকানো হয়, তাদের প্রমোশন দেওয়া হয়, তাদের চাকরি দেওয়া শুরু করে দেওয়া হয়। হাইকোর্ট নিরন্তর ভর্ৎসনা করেছেন এই বিষয়ে, সরাসরি বলেছেন যে সিস্টেমটাকে ঠিক করার কথা। আম্বেদকর তার নির্ধারিত যে রাস্তা, যে পদ্ধতি, সেই পদ্ধতিতে তৈরি হওয়া যে সংস্থা ওবিসি কমিশন, তাকে কার্যত বুড়ো আঙুল দেখিয়েছে এই সরকার এবং এর আগের সরকার। বুদ্ধবাবু 6 মাসের মধ্যে 67টার ওপর মুসলিম কমিউনিটির যারা অংশ তাদেরকে করে ফেলেছিলেন। এরা এক কাঠি ওপরে। এই মুহূর্তে প্রায় 98% মুসলিম কমিউনিটির মধ্যে 98% তারা সবাই নাকি ওবিসি বি, এই ওবিসি এ। সরকারকে কোর্ট এই জায়গাটা বন্ধ করতে বলেছেন। প্রত্যেকটি জায়গায় সমস্যা। আজকেও শুনলাম কৃষ্ণনগরের এসডিও অফিসে যেসব ওবিসি পাওয়ার জন্য হিন্দু ওবিসিরা যারা তাদের বৈধ কাগজপত্র নিয়ে ডকুমেন্ট নিয়ে গিয়েছেন তাদেরকে হেকেল করা হয়েছে। মাঝখানে তো টোটাল বন্ধ করে রাখা হয়েছিল, কোথাও কোনো কোর্ট বলেননি। ওরা অপেক্ষা করছে যে যাতে কিনা এটাকে খুলে ফেলে এলোমেলো করে দেওয়া, লুটে পুটে খাওয়ার একটা বন্দোবস্ত করা যায়। সীমাহীন তোষণ
এবং এতে মুসলমান সমাজের কোনো উপকার হবে না, এবং বড় অংশের হিন্দু সমাজ যাতে অপকৃত হন তার ব্যবস্থা এরা করেছে। জয়েন্ট হচ্ছে একটা উচ্চশিক্ষার গেটওয়ে আমাদের রাজ্যে। এখান থেকেই ডাক্তার এবং ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্ররা বেরোয়। সোজা কথায় ডাক্তার ইঞ্জিনিয়ার হবার যে রাস্তা সেটা শুরুই হয় এখান থেকে। আরও আমাদের 1 বছর পিছিয়ে দিল, কেননা অন্য রাজ্যের জয়েন্ট এন্ট্রান্সের ফল কিংবা সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্সের ফলের পরে তো ওটা বসে নেই, কিন্তু আমাদের আরও এই জয়েন্টের ফলে বা অন্য জায়গায় হস্তক্ষেপ করতে গিয়ে সাধারণ হিন্দু ওবিসিদের সার্টিফিকেট পেতে বাধা দিচ্ছে এই তৃণমূল সরকার। ওবিসিরা খেপছেন, তারা ক্ষুব্ধ হচ্ছেন, কিন্তু এই সরকারের কিছুই এসে যায় না। কারণ এরা জানে যে তোষণের ফল ভাতে বাড়ে বা ভোটে বাড়ে। এই মুহূর্তে দাঁতের ডাক্তারিতে ভর্তির প্রক্রিয়া সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে। একদিকে কলেজে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা তারা ভর্তি হতে পারছেন, অন্যদিকে স্বাস্থ্য ভবন থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে দাঁতের ডাক্তারিতেও ভর্তির প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য বন্ধ। শুধু দাঁত কেন, সমস্ত শরীরের যত রকমের ডাক্তারি প্রক্রিয়া আছে সবই বন্ধ রাখা হয়েছে। দাঁত কেন বলছেন? কোনটা খোলা রেখেছে এরা? সব জায়গাতেই বন্ধ করে রেখেছে। এরা চাইছে না, এই তৃণমূল সরকার সরাসরি পশ্চিমবঙ্গবাসীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এরা চায় না যে এই রাজ্যের সত্যিকারের কোনো উন্নয়ন হোক। সরকারি স্তরে বেসরকারি স্তরে সর্বত্র 2 নম্বরই, এবং এই রাজ্যটাকে পিছিয়ে দেওয়ার চক্রান্ত, রাজ্যটাকে বেঁচে দেওয়ার চেষ্টা করছে না। আজকে দেখলাম বিকাশ ভবনের সামনে যে এসেছিলেন বিক্ষোভ জানাতে, মূলত এসএফআই তরফ থেকে আসা হয়েছিল, তাদের নামার আগেই প্রায় তুলে নেওয়া হলো, রীতিমতো ধস্তাধস্তি করে তাদের কথা বলার সুযোগ দেওয়া হয়নি, শিক্ষামন্ত্রীর সাথে দেখা করার তো কোনো প্রশ্নই আসছে না। এটাই তো অরাজকতা, এটাই তো হবে। এরা কেন ধস্তাধস্তি করতে হচ্ছে প্রশাসনকে? বা যারা এসেছেন তারা কি দুটো ওই তৃণমূল কর্মী বা নেতার ঘনিষ্ঠ ছেলের মতন কি 2 পকেটে 2খানা পিস্তল নিয়ে ঘুরছেন? তা তো নয়। এরা এদের ন্যায্য দাবিতে একটা আন্দোলন করছে। এই সরকার কোনো রকম ন্যায্য দাবি নিয়ে কেউ কোনো কথা বললেই তার কণ্ঠরোধ করবে। এরা গণতন্ত্রকে বাজেয়াপ্ত করেছে। এরা চায় না এখানে কোনো কিছু পজিটিভ কোনো কিছু হোক, এবং এরা সরাসরি, আবারও বলছি, বাংলার মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এরা একটি প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে এই তৃণমূল কংগ্রেস আড়াল করার জন্য, এবং যারা ওই দুর্নীতির সঙ্গে যুক্ত তাদেরকে বাঁচানোর লড়াইটা লড়ছে, এদেরকে অর্থাৎ যারা আন্দোলনকারী তাদেরকে আঘাত করে। শিউরিতে আগ্নেয়াস্ত্র সহ 2 তৃণমূল কর্মী গ্রেপ্তার, বীরভূমের শিউরি। আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার তৃণমূল কর্মী, এটা তো নিও নর্মাল। এটাই তো এই রাজ্যে নিও নর্মাল। তৃণমূল কর্মী মানে তার আগে পেছনে ডায়ে বাঁয়ে কোথাও না কোথাও আগ্নেয়াস্ত্র থাকছেই। কিছু জায়গায় পেয়ে যাচ্ছে, সেগুলো আপনারা খবর করছেন, প্রশ্ন করছেন। তৃণমূল কংগ্রেস আগ্নেয়াস্ত্র, গরু চুরি, কয়লা চুরি, বাকি যত রকমের দুর্নীতি, টেটের চাকরি বিক্রি, এগুলো নিও নর্মাল, এগুলো মেনে নিতে হবে। এই রাজ্যে তৃণমূল কংগ্রেস যতদিন ক্ষমতায় থাকবে আগ্নেয়াস্ত্র বহনকারী তৃণমূল কর্মীরা থাকবেন, এটাই স্বাভাবিক। যারা মানবেন না তারা বিজেপিকে ভোট দেবেন 26-এ, আর যারা মানবেন, যারা মনে করবেন আগ্নেয়াস্ত্র নিয়ে তৃণমূল চলবে, তারা তৃণমূলকে জেতাবেন 26-এ। সংশোধন শেষ হয়েছে, এখনো পর্যন্ত জমা পড়েনি কোনো রাজনৈতিক অভিযোগ। এদিকে বাংলায় দেখা যাচ্ছে এসআইআর এর আগেই বিরোধিতা করে আদালতে গিয়েছে তৃণমূল। মায়ের থেকে মাসির দরদ বেশি। একটা কোথায় গান শুনেছিলাম, কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা। তো ব্যথা কোথায়? তো সেটা তো যেখানেই হাত দিতে যাচ্ছে সেখানে আহ করে চেঁচিয়ে উঠছে। আরে হয়েছে বিহারে, তাদের কোনো মাথা ব্যথা নেই, তারা কোথাও বলছে না। সেখানে বিএলএ বসেছিলেন 888। হ্যাঁ, তৃণমূল কংগ্রেসের সভাপতি, ওখানে কোনো প্রতিনিধি নেই, সভ্য ভারতীয় তৃণমূল কংগ্রেস বলে কথা, তো ওখানে নেই। বিহার তো ভারতের বাইরে, সেইটাই মনে হয়। তো এই সভ্য ভারতীয় তৃণমূল কংগ্রেস ওখানে অব্দি গিয়ে পৌঁছতে পারেনি, কিন্তু তাদের ছায়া সঙ্গী, না বলা জোট সঙ্গী, তাদের সিপিএম এর তো 888, 555 এর মতন 888, 888 জন তাদের বিএলএ ছিলেন। সে কি গো, এখানে বড় মিটিং করছেন। সেদিন বিমানবাবুর সামনে দেখলাম মমতা
দেবী কি একটা বলছেন ফিসফিস করে কোন একটা জায়গায়, এই নিয়ে নিশ্চয়ই কথা হচ্ছিল। তা INDIA জোটের শরিকরা তো ছিলেন, এখনো দিতে পারেননি। সব থেকে বড় 100 বছরের পুরনো দলের প্রতিভু CPM, তারাও দিতে পারছেন না। মমতা দেবী কি করবেন বলুন? আরেকবার ফিস ফ্রাই খাওয়ান, তার বেশি কিছু খাওয়ান, গায়ে জোর হবে, দিতে পারবে। সিঙ্গুরে একজন নার্সের মৃত্যু নিয়ে দিন কয়েক আগে রাজ্য রাজনীতি উত্তাল হয়েছিল। আজ সেই তার পোস্টমর্টম রিপোর্ট এসেছে এবং দেখা গেছে এটা সুইসাইড, আত্মহত্যা। যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, সুইসাইড হতে পারে, হোমিসাইড হতে পারে, কেউ খুন করতে পারেন, কেউ আত্মঘাতী হতে পারেন, কিন্তু প্রশাসন সেটা নিয়ে দৌড় করাবেন কেন? তার পরিবারের যারা জীবিত আছেন তাদেরকে ন্যূনতম ভদ্রতা কেন প্রশাসনের থাকবে না? প্রশাসন কেন এত বেশি সংবেদনশীল হবেন? আমরা জানি নার্স যিনি মারা গিয়েছেন তিনি নিহত হন বা তিনি আত্মঘাতী হন, তার এই ময়না তদন্ত নিয়ে লাগাতার নাটক চলেছে। তাদের বাড়ির লোক জানা বলেছেন, তার থেকে বেশি কথা বলেছেন এই রাজ্যের যা পরিস্থিতি সেটাকে সামনে এনেছেন ওয়ালস হসপিটালের যিনি সুপার। তিনি তার বড় লম্বা চিঠি 4 লাইনে লিখেছেন নাকি শুনছি, যে সেখানে লিখেছেন সোশিও পলিটিক্যাল প্রেশারে তিনি এটা করে উঠতে পারছেন না। একটা জেলার সেরা হাসপাতাল দাবি করেন ওনারা, সেখানে যদি এই অবস্থা হয়, সোশিও পলিটিক্যাল প্রেশার কে দিয়েছিল? কারা সোশিও পলিটিক্যাল প্রেশার দিয়েছিল? প্রশাসন কেন ঘুমোচ্ছিল? এতদিন ধরে কেন দৌড়ে বেড়াতে হলো? কেন 4 দিন পরে তার দেহ লোকেরা হাতে পাবে? কেন পুলিশ তাদেরকে না জানিয়ে, তার বাড়ির লোককে না জানিয়ে মৃতদেহ ওখান থেকে কলকাতায় নিয়ে পালিয়ে এসেছিল? উত্তরগুলো তো খুঁজতেই হবে। কল্যাণী এইমস নিয়ে মিথ্যাচার করতে শোনা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। মনোরোগের যে সমীক্ষা, সেই সমীক্ষা তো পরোক্ষে NRCর সমীক্ষা বলে অভিযোগ করছেন মুখ্যমন্ত্রী। ও ডিপার্টমেন্টটা তো উনি ভালো বুঝবেন, ওনারই বোঝা উচিত। সমীক্ষা টমীক্ষা এটা আমি ঠিক এই ব্যাপারটা বুঝবো না, মনোরোগের ডিপার্টমেন্ট তো ওটা, উনি যা বলছেন আপনারাও যা বুঝছেন ওনারই ডিপার্টমেন্ট। বলছি যে এই যে প্রকল্পটা আনা হচ্ছে শ্রমশ্রী, এতে বলা হচ্ছে পরিযায়ীদের বাইরে থেকে আনা হবে, 5,000 টাকা করে দেওয়া হবে, কিন্তু এর মাধ্যমে বাইরে থেকে অন্য রাজ্যের বহিরাগতরা ঢুকে যাবে না তো? তাদের 5,000 টাকা করে যে ভোট করিয়ে নেওয়া হবে না তো? এরকম আশঙ্কা তো হবে। অন্য রাজ্যের বহিরাগতরা যদি ঢোকে তারাও বেচারীরা 5,000 পাবে হয়তোবা, সেই নিয়ে আপনি আশঙ্কা প্রকাশ করছেন। আরে অন্য রাষ্ট্র থেকে, বাংলাদেশ থেকে সব ঢুকে পড়েছে, নাম যাদের আসার কথাই নয়। আমি বাংলাদেশ থেকে শরণার্থী উদ্বাস্তু হিন্দুদের কথা বলছি না, যাদের দুর্গাপুজো বন্ধ হয়েছে বা যাদের বাড়িতে মেয়েদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে হিন্দু বলে, শুধুমাত্র হিন্দু হওয়ার জন্য যাদের ঘর বাড়িতে আগুন দিয়ে দেওয়া হচ্ছে, পালিয়ে আসতে বাধ্য হচ্ছে ভারতে, তাদের কথা বলছি না। তারা তো আসবেই, ভারত ছাড়া তাদের দেশ কোথায়? কিন্তু যাদের কিনা লাইসেন্স আছে হিন্দুদের ওপর অত্যাচার করা, যেসব জিহাদি এক্সট্রিমিস্ট ফ্যাসিস্ট ইসলামিস্টদের, যে বাংলাদেশি, তাদেরকে নিয়ে আসা হচ্ছে। এই দেখেননি কিছুদিন আগেই তো, এ তো গত 8 বছর 9 বছর ধরে চলছে। জেএমবির লোকেরা এখানে এসে বোমা বানাচ্ছে, জেএমবির লোকেরা বন্দুক নিয়ে ঘুরছে। তৃণমূল আর জেএমবি পুরো পাশাপাশি মিলেমিশে একাকার। কে তৃণমূল? মমতা দেবী নিজে বলছেন যে আমি তো সবাইকে একই রকম দেখছি, কেউ ওপারের কেউ এপারের দেখতে পাচ্ছি না। যদি কেউ দেখে ফেলে তখনই চিৎকার করে বলছেন আরে বিএসএফ কি করছে। তা সুতরাং এদের তো 5,000 দেবে অন্য রাজ্য থেকে এলে হয়তোবা, যদি ধরা না পড়ে। আর ওপার থেকে যারা আসছে তারা তো 5 লাখ 5 কোটি, কোনো শেষ নেই, মুড়ির টিন পাবে তারা। মালদায় ফুলহাট নদীর ওপর বাঁধ ভেঙে গেছে, বিচ্ছিন্ন যোগাযোগ, ভেসে গেছে বহু বাড়ি, অনেক পরিবার বিপন্ন। প্রতি বছর এই ভাঙন হয়, সরকারের তরফে সেরকম কোনো মেলে না। কি বলবেন? প্রত্যেক বছর ভাঙন হয়, প্রত্যেক বছর চুরি হয়, প্রত্যেক বছর ভাঙনের পরেই সেই ভাঙন রোধের জন্য ঠিকাদারদের চুরি করতে উৎসাহিত করা হয়, প্রোৎসাহিত করা হয়। যেসব ঠিকাদাররা চুরি করতে চান না, যারা ঠিকঠাকভাবে এই বাঁধগুলো দিতে চান, তাদেরকে এই এগিয়ে বাংলার প্রবর্তক তৃণমূল সরকার তাদের কাছ থেকে টেবিলের তলা থেকে জোর করে 4% দুর্নীতির খাম জোর করে নেন, ফলে তারা করতে পারেন না। যারা ওটা মেনে নিয়ে করেন তারা বাধ্য হন আজে বাজে জিনিস দিয়ে আবার বাঁধ মেরামত করতে। আর দ্বিতীয়ত ড্রেজিং হয় না, এ তো মাটি বেচে টাকা তুলছেন তৃণমূল সরকার। নেতৃত্ব বলেই দিয়েছেন যত মাটি তত টাকা, সে তো ঠিকই তো, সেরকমই যত মাটি ভাঙন হবে তত টাকা পাওয়া যাবে আবার 4%।
টেবিলের তলা দিয়ে। আর টেবিলের ওপর দিয়ে বা জলের ওপর দিয়ে যত জল বইবে গঙ্গার ওপর দিয়ে তত লাভ, তত এরা দুর্নীতি করবে। এই সরকারকে বিসর্জন দেবার আগে এরা শেষবারের মতন চেষ্টা করছে। মালদার ওই মানুষদের ভাবতে হবে আসন্ন 26-এর ভোটে ওনারা আরেকবার ভাঙন এবং দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে তৃণমূলকে রাখবেন নাকি উল্টো দিকে বিজেপিকে চাইবেন। ভোটার তালিকায় দেখা যাচ্ছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর মৃত বাবা বিষ্ণু বসু, তিনি প্রয়াত হয়েছেন অনেক বছর আগে, কিন্তু এখনো পর্যন্ত ভোটার তালিকায় তার নাম জলজল করছে। হ্যাঁ হ্যাঁ, মানে এটা তো খুবই চিন্তার ব্যাপার। এরকম তো ঘটনা ঘটেছে, সবারই ঘটেছে। আমাদের মাননীয় সম্মাননীয় রাজ্য সভাপতি এবং রাজ্যসভার সাংসদ শ্রমিকবাবু এরকম একটা অভিযোগ করেছিলেন যে তিনি ভোট দিয়ে আসার পরে তিনি জানতে পেয়েছেন যে তার মৃত বাবা এবং মা করোনার সময় যারা পরলোকগত হয়েছিলেন তারাও নাকি ভোট দিয়ে গেছেন। তো ব্রাত্যবাবু তো মন্ত্রী, আমরা নয় বিরোধী, আমরা ফ্যাসিস্ট, আমরা অশিক্ষিত, আমরা আরো কিসব যেন। ব্রাত্যবাবু তো মন্ত্রী এবং তার যিনি বাবা পরলোকগত যিনি পিতা তিনিও যথেষ্ট নামী লোক ছিলেন, সম্মানীয় ব্যক্তি। তিনি 9 বছর ধরে তার নাম জল করছে। ব্রাত্যবাবু ঠিক সময় মতন পৌঁছলে হয়তো তিনি তার বাবাকেও দেখতে পেতেন, একটুর জন্য মিস হয়ে গেছে। দেখুন, শ্লেষ করে লাভ নেই, আমাদের বলতে খারাপ লাগছে, কিন্তু এ কথা তো শুধু ব্রাত্যবাবুর নয়, সারা পশ্চিমবঙ্গে যাদের এরকম নাম বাতিল হওয়ার কথা, এরকম লাখো লাখো ব্রাত্যবাবুর মতন লোকেদের বাবা মা পিসি মাসি এমনকি কাকা জ্যাঠারা ঘুরে বেড়াচ্ছেন ভোটার লিস্টের ভূত হয়ে। ভুতুরে ভোটার লিস্ট থেকে এদেরকে বাদ দিতে হবে, এরা সেটা চাইছে না। তাতে 2-1 জনের নাম এরমভাবে প্রকাশ্যে আসায় দোকান কাটা বাজারের মাঝখান দিয়ে যায়। তৃণমূল কংগ্রেস তো তাই। হ্যাঁ হ্যাঁ, গত 14 বছরে 6688, এটাও একটা সংখ্যা বটে। এতগুলো কোম্পানি বন্ধ হয়ে গেছে, পালিয়ে গেছে, অন্য জায়গায় চলে গেছে। অন্য স্টক এক্সচেঞ্জে যত পরিমাণ লিস্টেড কোম্পানি হয় এ রাজ্যে দেখা গেছে তারা সব অন্য রাজ্যে নিজেদেরকে শিফট করে নিচ্ছে। ফলে একই সঙ্গে টেকনোলজি, শিল্প এবং শ্রম তিনটেই পরিযায়ী হয়েছে। এখানে এলে তো ভাতা আর হচ্ছে ওই ভোটের দিন দৌড়দৌড়ি আর এগিয়ে বাংলার স্লোগান, আর হচ্ছে ওই একটু আগে যেসব নিয়ে আলোচনা হচ্ছিল পিস্তল বন্দুক এইসব নিয়ে দৌড়দৌড়ি। এই তো শিল্প, সেটার জন্য কে আসবেন? এখানে কোনো কাজ নেই, চাকরি নেই, যারা জানেন তারা হাড়ে হাড়ে জানেন। এখন ওনারা চাইছেন ওই 5000 টাকা দিয়ে যাতায়াতের খরচ দিয়ে ভোট দেওয়ানোর জন্য। সারদা মামলার রাজ্য সরকারের তরফে তদন্ত হওয়া কলকাতা পুলিশের প্রথম 3টে কেসেই একদম বেকসুর খালাস হয়েছেন সুদীপ্ত সেন এবং দেবযানী। 50 জন সাক্ষ্য থাকলেও 15 জনের বেশি যেখানে হাজির করানো যায়নি এবং তাদের থেকে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ প্রমাণিত হয়নি, ফলে যেটা রাজ্যের আইনজীবীর তরফ থেকে দোষী সাব্যস্ত করতে ব্যর্থ হয়েছে। 3টে কেস এ তো ছবির ব্যাপার, অনেক রকম ছবির ব্যাপার। সরকারি আইনজীবী ব্যর্থ হয়েছেন, এটা একটা যেরকম ছবি। এই রায় এসেছে, এটাও একটা ছবি। মানুষের মধ্যে যারা বিশ্বাস করে টাকা রেখেছেন তাদের মধ্যে অনেকে ছবি হয়ে গেছেন। আর এই সমস্ত ছবির টাকাতে তো একটা ছবি কেউ কিনেছিল। এখন তাদের কাছে গিয়ে জানতে চান ছবির ইতিহাস, ছবির ভূগোল এবং ছবির ভবিষ্যৎ, সব বলে দেবেন। ঠিক সময় যাবেন। কুণাল ঘোষ ঠিক বলেছেন, বেনিফিশিয়ারিকে সেটা কুণাল ঘোষ জানেন। বন্দির ডায়েরি পড়ে নিন আরেকবার, এখন বোধহয় 200-300 টাকা দাম হয়েছে, উনি জানেন। যার একটা প্রশ্ন আছে আমার তোর নেই তো করে দিচ্ছি। দাদা একটু বাংলা লাস্টে আবার হিন্দিতে এটা বলবে, কারণ এটা ন্যাশনাল অ্যাকাউন্ট চাইছে। কেরলের একটা স্কুলে পড়ানো হচ্ছে যে নেতাজি ব্রিটিশদের প্রায় জার্মানি পাঠিয়েছিলেন, এইটা কিভাবে দেখছে? মোপলা বিদ্রোহ এবং কেরলের এগিয়ে থাকা যে দাবি করা যে কমিউনিস্ট সরকার, এখানে ফরওয়ার্ড ব্লকের লোকেরা কি বলবেন? আপনারা বরঞ্চ এখানে সাংবাদিক সম্মেলন না করে বামফ্রন্টের যে একজন বড় শরিক, হ্যাঁ, যাদের আবার নেতা একবার ফ্রন্টের নেতা হয়েছিলেন, তো তাদের কাছে চলে যান, গিয়ে বলুন যে নেতাজি বিয়ে করেন নাই, বিবাহ করেন নাই, নেতাজি মারা যান নাই, নেতাজি এই নেতাজি তাই। কিছু কিছু ক্ষেত্রে আমরাও একমত, কিন্তু সেই যে নেতাজিকে নিয়ে যারা এখানে দোকান খুলে বসে ব্যবসা করেন এবং আবার নিজেদেরকে কমিউনিস্ট বলে দাবিও করেন, লাল পতাকা নিয়ে ঘুরে বেড়ান, এই
দুরাচারী যারা নেতাজিকে তোজর কুকুর বলে গাল দিয়েছিল এককালে, তাদের সঙ্গে আবার যখন ফ্রন্ট বানান, আর এখন সেই সময়টা না ঐতিহাসিক ভুল হয়েছিল, জ্যোতিবাবু বলেছিলেন যে আমাদের নেতাজিকে তোজর কুকুর বলা ঐতিহাসিক ভুল হয়েছিল, তাহলে আবার এখন রিপিটেশন হচ্ছে কেন? এখন কেন কেরলে ওই রকম হচ্ছে? কেরলে তো ওদের সরকার, তাহলে গিয়ে বলুন ওদের একটা আন্দোলন করতে। অবশ্য ফরওয়ার্ড ব্লক আন্দোলন করবে, আমরা দেখব। যদি ফরওয়ার্ড ব্লকই যদি ব্যাকওয়ার্ড হয়ে যায় তাহলে আমাদের কি করার আছে? এই যে আব্দুল রহিম বক্সী, আপনি নিজেও কয়েকদিন আগে প্রেস মিটে বলেছিলেন, আজকে আবার তিনি বলছেন যে বিরোধীদের চোখ উপড়ে ফেলা হবে। আর মানে এই সাহসটা কোথা থেকে? রোজই বলছেন আর কি, এদিকে দলের নেতারা বারংবার সেটাতে বারণ করছে। অনুব্রত, আব্দুল রহিম বক্সী, সাবিত্রী মিত্র, হুমায়ুন কবির, তালিকা ক্রমশ লম্বা হচ্ছে। মনে রাখতে হবে ভাই, ওনার নামের আগে এক পিস আব্দুল আছে। মেরা আব্দুল আলগ হ্যাঁ, ও তৃণমূলের তো এটা স্লোগান। ওরা ওনাদের আব্দুল আলগ আব্দুল, উনি বলবেন চোখের নিচ থেকে শব্দটা এরকম, আপনি যেরকম নিরীহভাবে বললেন সেরকম নয়, কপালের নিচে আর চোখ রাখবো না, এরমই বোধহয় কথাটা উনি বলেছেন। তো একটু আলাদাভাবে বলেছেন, আলগ আব্দুল বলবেন, যারা শুনছেন তাদের কেমন লাগছে সেটা দেখার। আরে বাবা, খোকা কচু গাছ কাটতে কাটতে একদিন ডাকাত হয়। আজকে সাধারণ বিজেপির কর্মীকে বলছেন, কালকে যার নামের আগে আব্দুল নেই সেরকম তৃণমূল নেতাকেও বলবেন। আর তারপরে এই আব্দুলরা সারা বাংলার সবাইকে বলবে যাতে এটা পশ্চিম বাংলাদেশ ত্বরান্বিত করা যায়, পশ্চিম বাংলাদেশ হিসেবে। ইসলামিক রিপাবলিক অফ পশ্চিম বাংলাদেশ হবার যা যা চেষ্টা, যা যা উপকরণ, সবই তো তৃণমূল কংগ্রেস নিয়ে এসেছে, আর একটুখানি বাকি। ওই জন্যই তো লিখেছে এগিয়ে বাংলা। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে তৃণমূলে এক ব্যক্তি এক পদই পাবে এবং যুবর যারা সভাপতি হবে তাদের বয়স 40-এর মধ্যে থাকবে। এগুলো বাস্তবে সম্ভব? হ্যাঁ, ওদের ওখানে সবই সম্ভব, সবই অসম্ভব। ওরা তো অনেক কথাই বলেছে। অভিষেকবাবু এই নিয়ে 4বার গলায় দড়ি দিয়েছেন, এইসব জিজ্ঞেস করবেন না। ফাঁসির মঞ্চে প্রাণদান করেছেন, এটা আবার একটা কিছু বলে ফেলবো তখন আবার উনি রেগে যাবেন। আর কিছু? আচ্ছা, আমার আচ্ছা দাদা, একটা বিষ্ণুপুর কালীতলা পড়ে পড়া একটা ছবি দেখা যাচ্ছে যেটা খুব ভাইরাল হয়েছে, যে মরে গেছেন মৃতদেহ সৎকারের জন্য শ্মশান নিয়ে এরকম কোমর ভর্তি কাদা জল, সেখানে বৃদ্ধের মৃতদেহ বহন করে নিয়ে যাওয়া হচ্ছে, মানে এটা নিয়ে খুব আলোচনা চলছে। এই দৃশ্য দেখা যাবে, কি বলবো বলুন, এটা তো খুবই অমানবিক। শ্মশান নেই কেন, কি বৃত্তান্ত, কারা দাহ করতে প্রথমে দিচ্ছেন না? ওনারা এখানে মৃতদেহের জন্য তো কোনো একটা শ্রী রেখেছেন, তো সেই সব শ্রীরা কি হচ্ছিল, কেন এরকম বিশ্রী ছবি আমাদের দেখতে হচ্ছে, কেন এত অমানবিক ছবি আমাদের আজকে স্বাধীনতার এত বছর পরেও দেখতে হচ্ছে? বিজেপি তো এই রাজ্যে, বর্বর বিজেপি তো শাসন করেনি এতদিন। আমরা এলে চিত্র বদলে যাবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু ওরা বলুক, এটা তো যায় না। কোনো সহনাগরিকের মৃত্যু নিয়ে রাজনীতি করা উচিত নয়, কিন্তু এটা কি স্বাভাবিক? এটা তো আপনারাই বলবেন, আপনাদের ক্যামেরাই তো দেখাচ্ছে। আমরা দেখছিলাম হিন্দল মজুমদার, যাদবপুরে পুলিশ তাকে তুলনা করলো আফতাব আনসারির সঙ্গে। শিক্ষকদের আন্দোলন, সেখানে পুলিশ বললো যে বোমা মারার অভিযোগ। কিন্তু দুটো বিষয় আদালতে যাওয়ার পরে পুলিশেরই মুখ খুললো। মানে এটা কি রাজনৈতিক ভাবে পুলিশ ব্যাপারটাকে সামনে নিয়ে আসতে গেল, নাকি পুলিশের অতি সক্রিয়তা ডোবাচ্ছে? সব জিনিসই এক জায়গায়। নাম হিন্দল, পদবী মজুমদার। আমি আবারও বলছি, যদি শেখ হিন্দল উনি হতেন কিংবা হিন্দুল উদ্দিন হতেন, তাহলে এই পুলিশের হিম্মত হতো না ওকে ধরার। এটা শুনতে সাম্প্রদায়িক লাগলেও এটাই এখন বাস্তব, পশ্চিমবঙ্গের বাস্তব চিত্র এটাই। যারা চড় মেরেছিল, যারা বড় করে পতাকা নিয়ে আন্দোলন করেছিল, আপনি দেখান অন্য নামের কেউ আছে কিনা, দেখান। অবশ্য হিন্দল মজুমদারকে যারা সমর্থন করেছেন বলে দাবি টাবি করেছেন বহু রাস্তায় লাল পতাকা নিয়ে, তারা অবশ্য হিন্দুদের জন্য ন্যায় তো চাইতে পারবেন না, তাদের দৌড় হচ্ছে ইনসাফ অবধি। বাংলা ভাষাকে ভালোবেসে তারা ইনসাফ চাইবেন। আমরা বিচার চাই, আমরা আইনের শাসন চাই। হিন্দি ধরে বলে দিন, কেরালাতে নেতাজিকে এখানে আলাদা করে आप देख रहे हैं न्यूज UNI। क्या? ठीक है।
कि हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम। अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक 15 জন বিধায়ক আমরা এখানে এসেছিলাম। আমাদের যে বিধায়ক গ্রুপ রয়েছে তাতে যারা শিক্ষকতার সঙ্গে যুক্ত মূলত সেই বিধায়করাই আজকে এসেছিলেন। তার কারণ ছাত্রছাত্রী, অভিভাবক, অভিভাবিকা, শিক্ষা ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, উচ্চশিক্ষা সবটাই পশ্চিমবঙ্গে বিপন্ন হয়েছে এবং এবারে যেটা করেছেন বা করছেন রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর, যা স্বাধীনতার পরে পশ্চিমবঙ্গ তো হয়ইনি, ভারতবর্ষের কোনো রাজ্যে এ ধরনের শিক্ষা বিপর্যয় হয়েছে বলে আমাদের জানা নেই। আজকে যদি প্রাইভেট এডুকেশন সিস্টেম না থাকতো তাহলে এই যন্ত্রণাটা বা এই সমস্যাটা আপনারা অনুধাবন করতে পারতেন। আমরা পশ্চিমবাংলার পপুলার চ্যানেল এবং প্রিন্ট মিডিয়া, ইউটিউবার, পোর্টাল সকলের কাছেই প্রথমে অনুরোধ করতে চাই, আপনারা এই বিষয়টি নিয়ে যথাযথ গুরুত্ব এবং ফোকাস আপনারা করুন। বিষয়টা আর কিছু নয়, 3 মাস আগে পশ্চিমবঙ্গে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হয়েছে। শিক্ষাকে একেবারে তুলে দেওয়া মমতা ব্যানার্জির সরকার, তারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে উচ্চশিক্ষার ভর্তির প্রসেস সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চালু করেনি। দ্বিতীয়ত হচ্ছে জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট প্রকাশিত হয়নি। আপনারা যদি অন্যান্য রাজ্যের খবর নেন, সেখানে উচ্চ মাধ্যমিকের পরে অ্যাডমিশন শেষ হয়ে ক্লাস চালু হয়ে গেছে। জয়েন্ট এন্ট্রান্সের পরে ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং বিশেষভাবে যে সমস্ত ক্যাটাগরিতে ছাত্রছাত্রীদের মেরিট অনুযায়ী ভর্তি হওয়ার সুযোগ আছে, সেই ভর্তি শেষ হয়ে ক্লাস চালু হয়ে গেছে। এই ঘটনায় সরাসরি 5 লক্ষ ছাত্রছাত্রী, অভিভাবক, অভিভাবিকা এফেক্টেড হচ্ছে পশ্চিমবঙ্গে। এই রকম একটা গুরুত্বপূর্ণ জ্বলন্ত সমস্যা আমরা রাজ্যের প্রধান এবং একমাত্র বিরোধী দল যারা বিধানসভায় প্রতিনিধিত্ব করি, আমরা চুপ করে বসে থাকতে পারি না। আমরা রাজ্যপাল মহোদয়ের
হস্তক্ষেপ দাবি করেছি, কারণ বিকাশ ভবনের কাছে গেলে আমাদেরকে চাংদোলা করে তুলে থানায় নিয়ে যাওয়া হতো। নবান্নর কাছে তো যেতেই দেবে না। অভয়ার মাকে যারা লাঠি মারে তাদের কাছে নবান্ন যাওয়ার চেষ্টা করাই, যদিও আমরা এমএলএ নির্বাচিত, আমাদের স্টেট সেক্রেটারিয়েট নবান্ন সচিবালয়, কোন রাজ্যে কোনো এমএলএ এমপিকে সচিবালয়ে যাওয়ার ক্ষেত্রে দলের পরিচয় দিয়ে যেতে হয় না, কেবলমাত্র পশ্চিমবঙ্গে সেটা হয়। স্বাভাবিকভাবে আমরা সাংবিধানিক প্রধানের দ্রুত হস্তক্ষেপ প্রার্থনা করেছি এবং রাজ্য সরকার কি করল উইথ ডিউ অনার ওনার কাছে আমরা অনুরোধ করেছি যাতে উনি আমাদের ফিডব্যাক দেন, আমরা যাতে এই ক্রন্দনরত ছাত্রছাত্রী, উদ্বিগ্ন অভিভাবক অভিভাবিকা এবং সামগ্রিকভাবে শিক্ষানুরাগী বা শিক্ষাবিদদের কাছে, শিক্ষক সমাজের কাছে আমরা আজকের এই ডেপুটেশন বা মেমোরান্ডামের তার আউটকাম কি, ফলাফল কি, এটা আমরা বলতে পারি। আমরা এক্ষেত্রে দুটি অভিযোগ আপনাদের কাছে করছি। কেন রাজ্য সরকার এই প্রথমবার উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের 3 মাসের পরেও ভর্তি চালু করছে না, কেন জয়েন্টের রেজাল্ট পাবলিশ করছে না, এর কারণ আপনাদের কাছে দুটো আমরা তুলে ধরছি। এক হচ্ছে জাতীয় ওবিসি তালিকার বাইরে থাকা 76টা মুসলিম জনগোষ্ঠীকে ভোট ব্যাংকের জন্য ওবিসি তালিকায় ঢুকাতে চায় এবং অ্যাডমিশনে যে ওবিসি রিজার্ভেশন আছে সেই রিজার্ভেশন থাকে যাতে এই 76টা অবৈধ মুসলিম জনগোষ্ঠী বঞ্চিত না হয়, তার জন্য তোষণবাজ সরকার, মুসলিম লীগ 2 সরকার, মমতা ব্যানার্জির সরকার পশ্চিমবাংলার সমস্ত ছাত্রছাত্রীর ভবিষ্যৎকে জলাঞ্জলি দিচ্ছেন। দ্বিতীয় হচ্ছে গত 2-3 বছরে মমতা ব্যানার্জি চিটফান্ড তো উঠে গেছে অনেক জায়গা থেকেই, ইডি সিবিআই তাদের টাইটে, এখন উনি শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবসা চালু করেছেন। যত সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ভেঙে পড়বে, সরকারি কলেজ ইউনিভার্সিটি বন্ধ হবে, তত মমতা বন্দ্যোপাধ্যায়ের আদরের দুলাল সত্যম রায়চৌধুরী, মিরাজ শাহ, হর্ষ নেওয়াটিয়াদের প্রাইভেট এডুকেশন ফুলে ফুলে বাড়বে। গত 3 মাস উচ্চ মাধ্যমিক রেজাল্টের পরে টেকনো ইন্ডিয়া সহ, ভবানীপুর ইউনিভার্সিটি সহ সমস্ত প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাডমিশন চালু আছে। একদিকে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাডমিশন বন্ধ রাখা, অন্যদিকে প্রাইভেট বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাডমিশন চালু রেখে তাদের 1000 কোটি টাকা মিনিমাম ব্যবসা করার সুযোগ করে দিলেন দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেস সরকার এবং দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাই এই যে একটা ভয়ঙ্কর ডিজাস্টার এডুকেশন সিস্টেমে আমরা এর প্রতিবাদ করার জন্য রাজভবনে আজকে এসেছি, রাজ্যপাল মহোদয়কে লিখিত জ্ঞাপন দিয়েছি। আমরা এখান থেকে ওই ভিত্ত বসুর কথা বলে লাভ নেই, ওটা ল্যাম্পপোস্ট, আসল হচ্ছে মমতা ব্যানার্জি। আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি দিচ্ছি, আজকে এই সপ্তাহে ওয়ার্কিং ডের মধ্যে আপনি যদি জয়েন্টের ফল প্রকাশ করার নির্দেশ না দেন, প্রথম বর্ষে অ্যাডমিশন শুরু না করেন সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে, আগামী সপ্তাহে ভারতীয় জনতা পার্টির
এলওপি সহ বিধায়করা গার্ডিয়ানদের নিয়ে, আমাদের রাজনৈতিক সহকর্মীদের নিয়ে, শিক্ষাবিদদের নিয়ে আমরা বিকাশ ভবনের সামনে সারা দিন ব্যাপী ধর্নাতে বসে থাকব। আমরা কালকেই বিকাশ ভবনে এবং সংশ্লিষ্ট থানায় অনুমতি চেয়ে চিঠি পাঠাবো। অনুমতি না পাওয়া গেলে আমরা হাইকোর্টে যাব। অনুমতি নিয়ে আপনার মুখোশ এই প্রেসের সামনে নয়, মাইক লাগিয়ে আমরা খুলব পশ্চিমবাংলার অভিভাবকদের এবং আপামর জনগণের সামনে। আমরা মনে করি প্রাইভেট কলেজ এবং ইউনিভার্সিটিকে অবৈধভাবে 1000 কোটি টাকা পাইয়ে দেওয়ার জন্য, আর যে মুসলিম কমিউনিটিগুলো ওবিসি তালিকায় আসতে পারে না, ওবিসি তালিকায় 17টা মুসলিম কমিউনিটি আছে, আমাদের তাতে আপত্তি নেই। মুসলিমদের মধ্যেও যারা পিছিয়ে পড়ার সুযোগ পান, কিন্তু যারা সুযোগ পাওয়ার যোগ্য নয়, ন্যাশনাল ওবিসি তালিকায় নেই, ইনি তাদেরকে জোর করে ওবিসি করাতে চান। সেই কারণে 5 লক্ষ উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্র ছাত্রীর ভবিষ্যৎ এই রাজ্যের মুখ্যমন্ত্রী ধ্বংস করলেন 2025-এ। হয়ে গেছে আমার। শুভেন্দুবাবু, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে সাংবাদিক সম্মেলন করে বলছেন কল্যাণী এমস মেন্টাল হেলথের নামে যে সার্ভে করছে ওটা আদতে এনআরসির জন্য করছে, কেউ কোনো তথ্য দেবেন না, কেউ কোনো সাহায্য করবেন না। কল্যাণী এমসকে আক্রমণ মমতা। উনি সারা রাত্রি ঘুমাচ্ছেন না মুখ্যমন্ত্রী, মাঝে মাঝেই চমকে চমকে উঠছেন এনআরসি করে। এটা আজকের নয়, উনি সিএএ কে এনআরসি বলা থেকে অদ্যাবধি এসআইআর কে এনআরসি বলছেন। এই মুখ্যমন্ত্রীর কথাবার্তা সংবিধান বিরোধী, রাষ্ট্র বিরোধী, এবং খুব লজ্জা লাগে যে পশ্চিমবাংলায় এইরকম একটা মুখ্যমন্ত্রী, তিনি প্রশাসনিক কর্ত্রী হয়ে বসে আছেন। বলছি রাজ্যপালের কাছে যে আপনারা এলেন, এক্ষেত্রে রাজ্যপাল কি কিছু বললেন, কোনো আলোকপাত করবেন গোটা? একদম উনি ক্যাটেগরিক্যালি মাইক ধরেই বলেছেন যে বিজেপি এবং প্রিন্সিপাল অপোজিশন এরা প্রত্যেকটা ইস্যুতে জনস্বার্থে তারা আমাকে পয়েন্ট আউট করেন। আমি উনাকে বলেছি যে নর্মাল প্রোটেস্ট বা ডেপুটেশন এটা নেবেন না, আপনি এটাকে সিরিয়াসলি নিয়ে, উনি বলেছেন আগামীকালের মধ্যেই আমি রাজ্য সরকারের কাছ থেকে একটা রিপোর্ট আনাবো। আমরা উনার কাছে উইথ হাম্বেল আপিল করেছি যে আমাদের একটা ফিডব্যাকও আপনি দেবেন, আমরা জনগণকে জানাতে চাই। আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী সপ্তাহে বিকাশ ভবনে আমরা বসবো। এটা আধ ঘন্টা 1 ঘন্টার নয়, আমরা একটা পরিকল্পনা নিচ্ছি, আমরা বসবো। এতগুলো ছাত্রছাত্রী আগামী প্রজন্মের ভবিষ্যৎ নষ্ট হতে দিতে আমরা চাই না। 11 সাল থেকেই টেন্ডার হচ্ছে, কোনো দিন হবে না। তার কারণ ঘাটাল মাস্টার প্ল্যানের মতো জমি অধিগ্রহণ হয়নি। মমতা ব্যানার্জিকে বলবো ইতিহাস পড়তে। সতীশ সামন্ত বিজু পট্টনায়কের সঙ্গে লড়াই করে হলদিয়াতে পোর্ট করেছিলেন, জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী ছিলেন। হলদিয়াতে সম্পূর্ণ 5টা গ্রাম অধিগ্রহণ হয়েছিল। মোট অধিগৃহীত জমির পরিমাণ ছিল 5000 একর। দাসের চক, রায়রাজ চক, বিষ্ণুরাম চক, কুমার চক, পাতিখালি, পূর্ণ জায়গা। আমাদের তাজপুরে যে ডিপসি পোর্ট, তার সমুদ্র বাঁধের পরেই সমস্ত জমি হচ্ছে রায়েত জমি, নো খাস ল্যান্ড। একটা পোর্ট করতে গেলে মিনিমাম 5000 একর জমি প্রথম অধিগ্রহণ করতে হয়। জাতীয় সড়ক গেছে 16B, তাকে তাজপুরে যে 6 কিলোমিটার যেতে
সেখানে 4 লেন 6 লেনের রাস্তা দিতে হয়, ভারী গাড়ি যাতায়াত করবে, এবং রেল কানেক্টিভিটি ফ্রেডের জন্য বন্দর থেকে যে মাল উঠে, কি মমতা ব্যানার্জি হেলিকপ্টার করে নিয়ে আসবেন নাকি? সেই যে মাল আসবে পোর্টে, তার রেল কানেক্টিভিটির জন্য রেলওয়ের সঙ্গে এগ্রিমেন্ট করে রেল করতে হয়। কিচ্ছু হয়নি, ধাপ্পাবাজি আর মিথ্যাবাজি। 21-এ ভোটের আগে বলেছিল ডবল ডবল চাকরি হবে, এখন ডবল ডবল চাকরি যাচ্ছে। 26,000 গেছে, 32,000 যাওয়ার পথে। আবার 6 মাস পরে নির্বাচন, তাই তাজপুর বলছে দেউচা পাঁচামিতে বলে এসেছিল 1 লক্ষ লোক চাকরি পাবে, একটা লোক চাকরি পেয়েছে দেখিয়ে দিক, 1 ঝুড়ি কয়লা তুলেছে দেখিয়ে দিক। এখানে কুলপিতে বন্দর করবে বলেছিল, কতবার বলেছে, বন্দরের ভয়ের দেখা নাই। এইসব ঢপবাজি মারতে মারতে উনি টুপি পরাতে পরাতে চলছেন। এসআইআর হলে আর উনার গুন্ডাদের, আর উনার যে রেজিস্টার গুন্ডা পুলিশ, তাকে যদি ইলেকশন কমিশন তালাচাবি লাগিয়ে রাখতে পারে, বাংলার মানুষ এবারে ঝড়ে তুলে ফেলে দিবে, প্রস্তুত হয়ে আছে। নো এসআইআর, নো ভোট, আর ভোট হবে নো ভোট টু মমতা। কেউ নিবে না, পরিযায়ী শ্রমিকরা ডেলি 5,000 টাকা রোজগার করে। মমতা ব্যানার্জি জানে না 349 টাকা লাগে মোবাইলে রিচার্জ করতে। ডেলি যদি মোবাইল ঘাঁটেন, 2বার রিচার্জ করতে হয়, 700 টাকা লাগে। 1 কুইন্টাল মোটা চালের কেজি হচ্ছে 3,500 টাকা, 3200 থেকে 3,500 টাকা। 15 টাকা প্রায়, কখনো 14-15 আলুর কেজি। 5,000 টাকায় কিছু হয় না। 5,000 টাকা ডেলি রোজগার যারা করেন, তারা 5,000 টাকার লোভে, তাও তো আপনি 6 মাসের জন্য দেবেন, ভোটের পরে বন্ধ হবে। এ টুপিতে কেউ পড়বে না। আমাদের রাজ্যপাল মহোদয় আমাকে এজেন্ডার বাইরে 2টো তথ্য দিয়েছেন। এক, তিনি প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন আমাদের ধ্রুপদী ল্যাঙ্গুয়েজ বাংলাকে করার জন্য, ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ, আর মাইগ্রেন্ট লেবারের একটা রিপোর্ট তিনি আমাকে দিয়েছেন অ্যাজ এ লিডার অব অপোজিশন। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলি, এই রিপোর্টে হরিয়ানাতে মোট 1,000 জনকে জিজ্ঞাসাবাদের জন্য হরিয়ানা পুলিশ ডিটেইন করেছিল। সবাই বাংলায় কথা বলে, তার মধ্যে 915 জন বেরিয়েছে বাংলাতে কথা বলা বাংলাদেশি মুসলমান। ইয়েস, 1,000 জনকে ক্রস চেকিং এর জন্য হরিয়ানা পুলিশ তুলেছিল। 915 জন বেরিয়েছে বাংলাতে কথা বলা বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী, যাদের ভিসা পারমিট কিচ্ছু ছিল না, অবৈধ ইললিগাল ইনফিল্ট্রেটার্স। আর বাকি 85 জন বেরিয়ে গেছে ভারতীয়। সেই ভারতীয়দের সঙ্গে তারা ভালো ব্যবহার করেছে এবং তারা হরিয়ানাতে কর্মক্ষেত্রে আছে। তাই আপনাকে আমরা 5,000 টাকা চাঁদা তুলে দেব, আপনি বাংলাটা দয়া করে ছাড়ুন। পিসিমণি, আপনি বাংলা ছাড়ুন, বাংলাকে বাঁচান। আমরা সবাই আপনাকে 5,000 টাকা করে দেব, কোনো চিন্তা নেই। আমি এটা বললাম, বাকিটা স্টাডি করব, হাতে তো নিয়েছি, পড়তে দিতে হবে। বাংলা ভাষা আছে, সেখানে বাংলা ভাষীরা রয়েছে, তারা আক্রান্ত হচ্ছে, যেখানে ডবল ইঞ্জিন সরকার রয়েছে বিজেপি, সেখানেই আক্রান্ত হচ্ছে। কে বলছে? মুখ্যমন্ত্রী বলছে। মুখ্যমন্ত্রী মানে খালা মমতা ব্যানার্জি। উনি কোন বাঙালির পক্ষে বলছেন না, উনি রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলমানের পক্ষে বলছেন। সব বড় বড় কথা বলবেন না। কোন ভারতীয়, কোন হিন্দু বাঙালি মমতা ব্যানার্জির পক্ষে নেই, কান খুলে শুনে রাখুন। এবারে কেউ টুপি পড়বে না, দেখা হয়ে গেছে। যারা অভয়ের মায়ের মাথায় লাঠি মারে, তারা আর যাই হোক বাঙালি হতে পারেন না।
অনুব্রত মণ্ডল কুকথা কাণ্ডে জামিন পেলেন। হ্যাঁ, পাবেন তো মাথায় অক্সিজেন কম যায়। পিসির ভাই 18 জন সিকিউরিটি দিয়েছে, SRDA চেয়ারম্যান, উনি পাবেন না তো কে যাবেন? পাবেন। ধর্ষকদের নেত্রীকে মমতা ছাড়া আবার হিন্দল মজুমদার আজকে জামিন পেয়েছেন এবং পুলিশ জাতাভাবে একে বলেছে, যে পুলিশকে বলেছে কোর্ট, যে কেন অ্যারেস্ট করলেন, কি যুক্তি আফতার আনসারীর সঙ্গে তুলনা করছে। পুলিশকে যাতা বলে দিচ্ছে কেন? পুলিশকে ভিতরে ঢোকা, এই পুলিশগুলোকে ভিতরে ঢোকানো দরকার রয়েছে। এই যারা উপরতলার অফিসারদের সন্তুষ্ট করার জন্য এরকম অবৈধ কাজ করছে, প্রতিহিংসা পরায়ণের রাজনীতি করছে, তাদেরকে জেলে ঢোকানো উচিত। 100 দিনের কাজকে চ্যালেঞ্জ করেছে, হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে কেন্দ্র সুপ্রিম কোর্টে গেছে রাজ্য সরকার, এটা নিয়ে কি বলবেন? 100 দিনের কাজকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে, হ্যাঁ, ফেক কার্ড, ফেক জব কার্ড আর অরিজিনাল জব কার্ডের মধ্যে সেগ্রিগেশন যতক্ষণ না হচ্ছে, কেন করবে? যে টাকা তুলে নিয়ে পালিয়েছে 1 কোটির বেশি ফেক জব কার্ডে, বাংলাদেশে টাকা চলে গেছে। ভারতের টাকা মুর্শিদাবাদের নবগ্রামে 100 দিনের কাজ করে বাংলাদেশে চলে গেছে। বাঙ্গালোরে, হায়দ্রাবাদে পরিযায়ী শ্রমিকের অ্যাকাউন্টে গেছে 100 দিনের জব কার্ডের টাকা। 7,000 কোটি টাকা সাইফন হয়েছে। কেন্দ্রের কংগ্রেস সরকার 4 থেকে 14 দিয়েছিল 100 দিনের কাজে পশ্চিমবঙ্গকে 14,000 কোটি। নরেন্দ্র মোদীজি 14 থেকে 22 পর্যন্ত দিয়েছেন 54,000 কোটি টাকা। তার মধ্যে 7,000 কোটি টাকা এক শ্রেণীর পঞ্চায়েত নির্মাণ সহায়কদের একটা অংশ, বিডিওরা, ডিএমরা সাইফন করেছে। এটা দেশের টাকা, ট্যাক্সের টাকা। এই টাকা যতক্ষণ না ফেরত আসছে, স্বাভাবিকভাবে হাইকোর্টের অর্ডারে পরিষ্কার বলা আছে যে টাকা ফেরত করাতে হবে এবং অরিজিনাল আর ফেক জব কার্ডকে আলাদা করতে হবে। এই প্রসেস কমপ্লিট যেদিন হবে, পরের দিন থেকে কাজ চালু হবে। উনি অনেক জায়গায় ঘেরাও করতে যান। 100 দিনের টাকা নিয়ে বলেছিলেন দিল্লি যাব 10 লাখ লোক নিয়ে। গেছিলেন কটা লোক নিয়ে? লোক দেখেছে। রাজঘাটে যখন লাঠি নিয়ে তাড়া করে দিল্লি পুলিশ, তখন শান্তনু সেনের জুতা, সুজিত বসুর ছাতা, প্রাণ নিয়ে ছুটে পালাচ্ছিল। তারপরে কলকাতা পুলিশের সৌজন্যে তখন ওই বিনীত গোয়েল ছিল ধর্ষককে, যিনি প্রোটেকশন দিয়েছিলেন। এইখানে ছামড়া বেঁধে, উল্টো দিকে ছামড়া বেঁধে এইখানে উনি বিপ্লব করেছেন। উনি অবিলম্বে দিল্লি যান। দিল্লি পুলিশ রাজীব কুমার বা মনোজ বার্মার পুলিশ নয়, দিল্লি পুলিশ কেন্দ্রীয় সরকারের হাতে। দিল্লি পুলিশের লাঠি সাইজ হচ্ছে 6 ফুট। রাজঘাটে যেমন দৌড়েছিলেন, এবারে খালি পায়ে যাবেন, নইলে জুতো রাখারও সুযোগ পাবেন না। এসএসসির ক্ষেত্রে যে ভিডিওটা গতকাল পুলিশ চালিয়েছিল, আজকে কোর্টে এই নিয়ে মামলা ওঠে। ফেক ভিডিও, হ্যাঁ, ফেক ভিডিও। ওখানে একটা চ্যাংড়া অফিসার আছে অনিশ বলে, ওই চ্যাংড়া অফিসারের কুকীর্তি এটা। সুমন বিশ্বাস এ কাজ করতে পারে না। সুমন প্রতিবাদী চরিত্র, সুমন রাষ্ট্রবাদী। সুমনকে ফাঁসানোর জন্য এই কাজ করেছে। ওরা একটা চ্যাংড়া পুলিশ অফিসার হয়েছে, হিরো সেজেছে অনিশ বলে, ওই এই কাজটা করেছে। आप देख रहे हैं न्यूज UNI। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us. न्यूज UNI हम जियो TV
बाबा। हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम। अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक আপনাদের পছন্দের চ্যানেল নিউজ ইউএনআই এখন রয়েছে জিও টিভিতে, চ্যানেল নাম্বার 3003। এছাড়াও এখন ওটিটিতেও পেয়ে যাবেন নিউজ ইউএনআইকে। ওটিটির মাধ্যমগুলি হলো রক টিভি, জিঙ্গা টিভি, প্লে অন টিভি, ই বাবা, ডিটিএইচ লাইভ টিভি, ওয়ার্ল্ড টিভি, নেক্সট জি টিভি এইচডি, টিভি এইচডি 1, গুগলি টিভি, স্টার অন টিভি, এফ টিভি, সলিড টিভি বক্স, ক্রিক্স স্টার, রোজ নিউজ, চাণক্যা ওয়ার্ল্ড টিভি। তাছাড়াও আমাদের ফেসবুক, লিঙ্কডইন এবং ইনস্টাগ্রামেও পেয়ে যাবেন আমাদেরকে।